শৈশব জীবন থেকেই শুরু তার লেখালেখি। লেখালেখি করেই ভালো আছেন এই বর্ষীয়ান প্রাবন্ধিক। শৈশব এবং কৈশোর জীবন থেকে তার লেখালেখি শুরু। আজ ৭০ বছর বয়সেও লেখালেখি ছাড়তে পারেনি। প্রচুর বইও তার প্রকাশিত হয়েছে। লেখক, প্রাবন্ধিক এবং গবেষক হিসেবে আজও তার সুনাম গোটা উত্তরবঙ্গের কবি সাহিত্যিক মহলে। শিলিগুড়ি বিবেকানন্দ পল্লী নিবাসী সেই বিশিষ্ট লেখক অশেষ কুমার দাশকে সম্বর্ধনা প্রদান করল খবরের ঘণ্টা। ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে কিছু বক্তব্য মেলে ধরলেন অশেষবাবু। অশেষবাবু জানালেন, লেখালেখি করছেন বলেই তিনি ভালো আছেন। ধারাবাহিকভাবে দেখতে থাকুন এই ভিডিও প্রতিবেদনে। যত ভাষা শিখবো জানবো ততই আমরা উন্নত হব। আজকে তোমার কথা প্রসঙ্গে আমি একটা কথা বলছি যে ভাষা, যদি আমি আমার ঐতিহ্যকে ভুলে যাই, আমি যদি আমার ভাষাকে ভুলে যাই, তাহলেই পাহাড়ের মতন অবস্থা হবে। পাহাড়ে কি হয়েছে, পাহাড়ের ইতিহাস, সেখানকার যাদের আমরা নেপালি বলি তাদের অবস্থাটা দেখো, চিন্তা করো কি তারা কি করছে। তাদের দেশে নেপালে একসময়, নেপালে 120টা জনগোষ্ঠী আছে। এই কিছুদিন আগেও আমি নেপালে গেছিলাম এক কবির বাড়িতে। তিনি নেপালের বিরাট কবি, আমাকে নেমন্তন্ন করেছিল, 10 মিনিটের জন্য দেখা করে চলে এসেছি। তিনি বললেন যে আমাদের 120টা জনগোষ্ঠী আছে এবং প্রত্যেকের নিজস্ব নিজস্ব ভাষা আছে। এবং তুমি মনে রাখবে যে যেমন রাই, লিম্বু, তামাং, মগার, এই যে বিভিন্ন জনগোষ্ঠী, নেওয়ার, তাদের প্রত্যেকের ফান্ডামেন্টাল ল্যাঙ্গুয়েজ আছে। প্রতিটি ল্যাঙ্গুয়েজের মধ্যে তোমার এরকম ধাঁধা, প্রবাদ, প্রচলন, গান, লোককথা এগুলি আছে। তারা সেগুলিকে হারিয়ে ফেলেছে। হারিয়ে ফেলে দেওয়ার ফলে আজকে কি হয়েছে, পাহাড়ের মানুষ তারা ভালো জীবনযাপন করুক, তাতে আমার আপত্তি নেই। তারা বিদেশি পোশাক পরুক, তাতেও আমার আপত্তি। তারা সেটা ভুলে যাওয়াতে তাদের যে কৃষ্টি, সেটা প্রতি পদে পদে লাঞ্ছিত হচ্ছে। এটা আমার কথা না, আমি নেপালে যে কবি বাড়ি গিয়েছিলাম সেই কবি আমাকে বলছে। এই তার নামটা আমি বললাম না, তাতে তার অসুবিধা হতে পারে, সেই জন্য বলে যে তারা এখানকার বলে আপনার ইন্ডিয়ান নেপালিরা শুধু জিন্স আর জ্যাকেটই চেনে, আর কিছু সব তো ইংরেজি এসব ব্যাপার চলে আসছে, সব ইংরেজি শিখছে। হ্যাঁ, ইংরেজি তো শিখতে পারলে তো সে তো ক্লাস 8 পাস লোকও যদি ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারে, আমাদের সমাজে সে শিক্ষিত। আর বাংলায় পিএইচডি করে একটা ছেলে, সে যদি রবি ঠাকুর বা মাইকেল মধুসূদনকে সঠিকভাবে বিশ্লেষণ করে, তার বক্তৃতা কেউ শোনে না। আমরা এই জায়গায় আমরা জানি না, ওই মাইকেলের কথাটাই বলতে লাগে, মাতৃভাষার উপখনি পূর্ণমণি জালে। এবং আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা বাদই দিলাম। উনি তো আমাদের মুখে এই গদ্যটা দিয়েছেন, স্বরবর্ণ আবিষ্কার, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ সবই উনি করেছেন। এগুলি আমরা এখন মানি না, কিন্তু আমাদের এই যে ব্যাপারগুলি, রামমোহন রায় থেকে শুরু করে বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, এগুলি আমি হিন্দি বলায় দেখে এসেছি কি পপুলার। বঙ্কিমচন্দ্র, বিশেষত মহিলারা, তুমি যদি এলাহাবাদে যাও, ওখানে একটা পত্রিকা বন্দে মাতরম শব্দটা, বন্দে মাতরম আমরা দিয়েছি, আমরা জনগণমনা দিয়েছি। আমরা কি আরো কি কি দিয়েছি ভারতবর্ষে, নোবেল প্রাইজ দিয়েছি। সেই জায়গাটা আমাদের ভুলে গেলে চলবে না। আমাদের কমপ্লেক্সের কারণে, হ্যাঁ আমাদের বাঁচতে হবে, আমাদের পেটে খিদা আছে। হ্যাঁ, সেই রবি ঠাকুরের কথা, কিন্তু সেই শুধু পুরনোকে ভাঙিয়ে আমাদের চললে হবে না। আমাদের এই জায়গায় চলে যাওয়ার চেষ্টা করতে হবে, নতুন ভাবে জাগরণ চাই। একদম নবজাগরণ ছাড়া এখন আর কিছু হবে না। এই তোমার ইংরেজি অনেকেই বলে, অনেক নেতাকে ব্যঙ্গ করে বলে, হ্যাঁ তারা ইংরেজি। আমাকে সত্যি কথাটা গ্রামার মেনে বলতে লাগবে। আমাকে যে কথাবার্তা বলবো, এই যে আমি তোমার সাথে কথা বলছি, আমি কি ব্যাকরণ মেনে বলছি, বা তুমি কি ব্যাকরণ মেনে বলছো না, তুমিও বলছো না, আমিও বলছি না। কখনো কখনো উলট পালট হয়ে যায়। এই যে আমাদের আমাদের বাংলারও 5টা তোমার আঞ্চলিক ভাষা আছে, রারেন্দ্র, বারেন্দ্র, ঝাড়খণ্ডী, কামরূপী, বঙ্গাল। এই কামরূপীরা আমাদের থেকে বের হয়ে যেতে চাইছে, তারা বলছে আমাদের রাজবংশী ভাষা। এটা নিয়ে একটা বিরাট ভুল ছিল। ইংরেজ গবেষক এটা শিখিয়ে গেছে। আমি আগে বলছি এটা সাম্রাজ্যবাদের একটা ছিল। রাজবংশীরা বাংলা ভাষায় কথা বলত এবং বাংলা গদ্য প্রথম কে করে কার হাতে তৈরি হয়, কুচবিহারের মহারাজা নরনারায়ণ। তিনি লিখেছিলেন আসাম রাজাকে লেখা একটা চিঠিতে, সেটাকে বাংলা গদ্যের
প্রথম নিদর্শন বলে মনে করা হয়। এটা আমার কথা নয়, সুকুমার বাবু, সুনীতি বাবু এরা বলে গেছেন। তো আজকে তারা বলছে আমাদের ভাষা রাজবংশী। তাহলে আমাদের বলতে লাগে যে আমাদের বাংলা গদ্য তাহলে আবার নতুন করে গবেষণা করে খুঁজে বের করতে লাগে। বঙ্কিমচন্দ্র করছে না, বিদ্যাসাগর করছে। বঙ্কিমচন্দ্র, বিদ্যাসাগররা বাংলা গদ্যকে সংস্কার করেছেন, কিন্তু আমরা অস্বীকার করতে পারি না যে কুচবিহারের মহারাজা নরনারায়ণ তিনি বাংলা গদ্যের জন্মদাতা। এটা তারা রাজবংশী জনগোষ্ঠী যা খুশি বলতে পারে তাদের ভাষা নিয়ে, সে ব্যাপারে তো তোমার আমার কিছু বলার থাকতে পারে না। না। তবে ইংরেজের এই প্রসঙ্গে ছোট্ট একটু কথা বলি। ইংরেজ গবেষক গ্রিয়ারসন তিনি রাজবংশীদের ভাষা নিয়ে একটা বাজে মন্তব্য করেছিলেন। তিনি বললেন এটা বাংলা ভাষা, আমাদের এই শিলিগুড়ির ভাষা সার্ভে করে, এটা বাংলা ভাষা, রাজবংশী বিভাষা, বাহিনী ভাষা। সেই বাহিনী ভাষাটা আমাদের যে বুদ্ধিজীবী, আমাদের যে স্বাধীনোত্তরকালে যে সমস্ত বিশ্ববিদ্যালয় আছে বা উত্তরবঙ্গে যে বিশ্ববিদ্যালয় হয়েছে, এখন তো অনেক বিশ্ববিদ্যালয়, রায়গঞ্জ, বালুরঘাট, গৌরবঙ্গ, জেলা জেলা বিশ্ববিদ্যালয়, তাদের উচিত, তাদের, এটা আমি তাদেরকে নির্দেশ দিচ্ছিলাম, ওখানে আমার থেকে অনেক বড় বড় জ্ঞানী লোকেরা হয়, তাদের উচিত তাদের মানে কি বলবো এক্সিকিউটিভ কাউন্সিল বা সিনেট সিন্ডিকেট যা বলা হয় সেখানে বসে সিদ্ধান্ত নিয়ে সরকারকে বলা যে গ্রিয়ারসনের এই উক্তিটা সেন্সর করো, যে বাহে কথাটা বাদ দাও। বাহে কথাটা রাজবংশীরা ব্যবহার করে খুব একটা সুন্দর সম্পর্কের ক্ষেত্রে। তারা বলে কি, এই বাহে কাকা আপনি কুটে যাইছেন। এই যে আমি জানি আমার যে সমস্ত রাজবংশী বন্ধু বান্ধব আছে, আমার থেকে অনেক বেশি লেখাপড়া জানে, তাদের কাছে আমি যখন যাই তা আমি তো যাই বলে বলে অশেষ আসছো বা অশেষ আসছো, হ্যাঁ ভাই আপনি কেমন আছেন, আমাকে কিছু বলে না। কিন্তু এটাই যদি অন্য কেউ বলে, কারণ জানে যে আমি এটা নিয়ে লিখেছি, অন্য কেউ বলে তাহলেই তারা রেগে যায়। এবং রাজবংশী ভাষা তো সমৃদ্ধ ভাষা, একটা সমৃদ্ধ ভাষা, মানে এই ভাষায় লেখা হয়েছিল গোস্বামী মঙ্গল কাব্য। এই ভাষা সেদিন এই আমাদের এক ভদ্রলোক পেলেন পদ্মশ্রী নাকি গীতা ই করে, সরকার তো একটা সঠিক কাজ করেছে। শ্রী শ্রী গীতা বইটা আমার কাছে আছে। তারপরে আমাদের ভাওয়াইয়া তো আছে। ভাওয়াইয়া তো চিন্তা করা যায় না, সারা পৃথিবীতে এখন গবেষণা হচ্ছে ভাওয়াইয়া কিভাবে তৈরি হয়েছিল, এগুলি তো এখন বলা যাবে না। আর পাহাড়ের নেপালিদের যে মাতৃভাষা, নেপালি বলে তো কিছু নেই, যেমন ভারতীয় বলে কিছু নেই। ভারতবর্ষে যারা থাকে তারা ভারতীয়। এখানে ভারতের যেমন কেউ বাঙালি, কেউ বিহারি, কেউ মারোয়ারি, কেউ গুজরাটি, তেমনি নেপালেও তাই বিভিন্ন জনগোষ্ঠী। তাদের যে ভাষাগুলি যেগুলি আজকে হারিয়ে যাচ্ছে, আমাদের বাঙালি গবেষকদের উচিত সেই ভাষাগুলি উদ্ধারের দিকে নজর দেওয়া এবং তাদেরকে ফিরিয়ে দেওয়া, সংরক্ষণ করা। তাহলে খুব সুন্দর নেপাল জনগোষ্ঠীটাও কি হবে, আমরা তাদের সত্যিকার। একসময় নেপালের মানুষ 3টে ভাষা জানতো, শুনি যে কিরার জন্য কি দিতে পারে, সেই বই মানে এশিয়াটিক সোসাইটি থেকে পাবলিশড হয়েছিল। কি ভাষা, নিজের জনগোষ্ঠীর ভাষা, ধরো তামাং, রাই, লিম্বু যা হোক, তার সাথে তাদের তোমার ছিল রাষ্ট্রভাষা ছিল নেওয়ার। এই যে প্রধান যাদের উপাধি, নেওয়ারটা কেন ছিল? নেপালি ভাষা ভগবান বুদ্ধ নিয়ে কিছু লেখা হয়েছিল নেওয়ারদের ভাষায়, আর বাংলা ভাষা তারা প্রত্যেকে জানতো। তার কারণ হচ্ছে বাংলা ভাষায় তারা ভগবান বুদ্ধ সম্পর্কে উপনিষদের যে কথাবার্তা, উপনিষদ বলি ওটাকে কি বলে, জাতকের গল্প হতো, এগুলি তারা পড়তো। এখন তারা সেগুলি ভুলে গেছে, যার জন্য চর্যাপদের পাণ্ডুলিপি শুধুমাত্র লক্ষণ সেন আর মুসলমানদের যুদ্ধের জন্য সেই দরবারে যায়নি, সেই রাজারও উৎসাহ ছিল, মল্ল রাজার, যে আমি ওগুলি পড়ি। ওখান থেকে উদ্ধার করেছিলেন আমাদের শাস্ত্রী মশাই। এখানে ভাষার গুরুত্ব, এই গুরুত্বটা তারা বুঝছে না। সবশেষে আমরা পৌঁছে গেছি। এইটুকু ওনার কাছ থেকে খুব অনেক কিছু জানতে পারলাম, এবং অনেক বড় বিষয়, অনেক বিস্তৃত বিষয়। যেটুকু বোঝা আমরা বার্তা ওনার কাছ থেকে যেটা বুঝছি, যে সব ভাষার প্রতি আমাদের শ্রদ্ধা জানাতে হবে, শেখারই মাতৃভাষা দিবসের গুরুত্ব সবাই, আমাদের এই ভারতবর্ষে যত ভাষা রয়েছে সব ভাষার প্রতি আমাদের শ্রদ্ধা, এবং সব ভাষার প্রতি সবার আগ্রহ বৃদ্ধি পেলে আমাদের সংস্কৃতি এগিয়ে চলবে, তাই তো? একদম। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আবারও অনেক ধন্যবাদ।